প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এবিটিএ 2024-25 টেস্ট পেপার থেকে 175 নম্বর পেজে যে জীবন বিজ্ঞানের কোশ্চেন আছে তার 3 দাগের 2 নম্বরের কোশ্চেনগুলির অ্যান্সার আলোচনা করব। আর আগের পেজের অ্যান্সারগুলি আগেই আপলোড করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার 2টি উদাহরণ দাও। 1, মানুষের নাকে যদি কোনো বহিরাগত বস্তু প্রবেশ করে তাহলে হাঁচির মাধ্যমে নাক ও মুখ থেকে বহিরাগত বস্তু বের হয়ে যায়। এছাড়া চোখে যদি তীব্র আলো বা ধুলোবালি পড়ে তাহলে তৎক্ষণাৎ চোখের পলক পড়ে। এছাড়া পায়ে কাঁটা বিঁধলে পা তুলে নেওয়া, গরম বস্তুতে হাত যদি দেওয়া হয় তাহলে হাত তুলে নেওয়া, টিফিনের ঘণ্টা শুনে টিফিন বক্স খোলা প্রভৃতি প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখবে, এতগুলো না লিখলেও চলবে, কিন্তু আমি দিয়ে রাখলাম যাতে বেশি যদি তোমরা পড়ে রাখো তাহলে 2-3টা ঠিক মনে পড়ে যাবে। এর পরের কোশ্চেন আছে, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের উৎস ও একটি করে প্রধান কাজ। ইস্ট্রোজেনের উৎস হচ্ছে ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসৃত হয়, আর এর কাজ হচ্ছে বয়ঃসন্ধিকালে ইস্ট্রোজেন স্ত্রীদেহে মুখ্য জননাঙ্গ, ডিম্বাশয় ও বিভিন্ন গৌণ জননাঙ্গ এবং জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে ক্ষরিত হয়। টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে মুখ্য জননাঙ্গ যেমন শুক্রাশয় ও গৌণ জননাঙ্গের বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এর পরের কোশ্চেন যেটা আছে, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা। এই কোশ্চেনটা প্রায় আগেও আমি বলেছি, তাই দেয়া রইল, তোমরা দেখে নিও। এখানে ছবিটাও আমি দিয়ে রাখলাম, সহজ করে আঁকা আছে, দেখো। তোমরা ছবিটা দিবে, তাহলে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যদি ছবি দেওয়া যায় তাহলে ছবি দিলে নাম্বারটা অনেকটা ভালো পাওয়া যায়। এরপর আছে মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতিতে যেভাবে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে তা হলো রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজনের ফলে 4টি হ্যাপ্লয়েড রেণু বা জনন কোষ উৎপন্ন করে। যৌন জননের সময় 2টি হ্যাপ্লয়েড জননকোষের মিলনের ফলে পুনরায় ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়, যা পরে বৃদ্ধি ও পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব সৃষ্টি করে। এইভাবেই বংশ পরম্পরায় প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এরপর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য বলেছে। এক প্রকৃতি, একই ফুলে বা একই গাছে 2টি ফুলের মধ্যে স্বপরাগযোগ হয়, আর একই প্রজাতিভুক্ত 2টি ভিন্ন গাছের ফুলের মধ্যেই ইতর পরাগযোগ ঘটে। স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, ইতর পরাগযোগে বাহকের উপস্থিতি আবশ্যক। এছাড়া নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উৎপন্ন হয় না, আর ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উৎপন্ন হয়। কোনো জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রজাতির অস্তিত্ব বজায় রাখা যায়, সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং জীবজগতের ভারসাম্য রক্ষা করে। বাকিটা তোমরা দেখে নিও। হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে। ডিপ্লয়েড জীবের উভয় সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে অবস্থিত 2টি জিন বা অ্যালিল যদি সমধর্মী হয় তখন তাকে হোমোজাইগাস জীব বলে। হোমোজাইগাস জীবের বৈশিষ্ট্যগুলি সবসময় 2টি সমধর্মী অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলি বিশুদ্ধ বৈশিষ্ট্যই বহন করে। উদাহরণ হিসেবে বিশুদ্ধ লম্বা মটর গাছ, দেখো 2টা একই অ্যালিল আছে, ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেঁটে মটর গাছেও দেখো 2টো একই আছে, স্মল টি। এদের সমধর্মী অ্যালিল দ্বারা বৈশিষ্ট্য প্রকাশ পায়, এগুলি বিশুদ্ধ। বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষরাই বেশিরভাগ আক্রান্ত হয়, কারণ বর্ণান্ধতা রোগের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্নধর্মী এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত। যেহেতু পুরুষদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, তাই পুরুষদের এক্স ক্রোমোজোমে একটি বর্ণান্ধতার রোগ সৃষ্টিকারী জিন উপস্থিত থাকলেই বর্ণান্ধতা রোগের বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু স্ত্রী দেহে 2টি এক্স ক্রোমোজোমেই রোগ সৃষ্টিকারী জিন উপস্থিত থাকলে তবে রোগের বহিঃপ্রকাশ ঘটবে, একটি থাকলে ঘটবে না। তাই বর্ণান্ধতা রোগে পুরুষরাই বেশি আক্রান্ত হয়।
নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিয়ে এদের বিবর্তনগত গুরুত্ব আলোচনা করা হলো। ক্ষয়প্রাপ্ত ক্যানাইন, এখানে তোমরা অন্য যে কোনো উদাহরণ দিতে পারো, যেমন অ্যাপেন্ডিক্স, সিকামের নিষ্ক্রিয় রূপ, এটাও তোমরা দিতে পারো। এখানে কাঁচা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য বাঘ, কুকুর প্রভৃতি প্রাণীর ক্যানাইন দাঁতটি খুব তীক্ষ্ণ হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে তা ক্ষয়প্রাপ্ত অবস্থায় থাকে। অর্থাৎ এর থেকে বোঝা যায় মানুষের পূর্বপুরুষেরা আগে কাঁচা মাংস ক্যানাইনের সাহায্যে ছিঁড়ে খেত, কিন্তু পরে সিদ্ধ মাংস খাওয়ার জন্য ক্যানাইন ক্ষয়প্রাপ্ত হয়েছে। নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি থেকে বোঝা যায় এই অঙ্গগুলি আগে সক্রিয় ছিল, কিন্তু বিবর্তনের ধারায় জীবের দেহে এদের প্রয়োজনীয়তা যেহেতু কমে যায়, তাই নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, যা প্রমাণ করে নিষ্ক্রিয় অঙ্গবিশিষ্ট জীবেরা সক্রিয় অঙ্গবিশিষ্ট জীব থেকেই উৎপত্তি লাভ করেছে। এরপরের কোশ্চেন আছে, মরুভূমির পরিবেশে উটের লোহিত রক্তকণিকার দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য। উটের লোহিত রক্তকণিকা খুব ছোট, ডিম্বাকার ও লম্বাটে হওয়ায় অতি সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে লম্বালম্বিভাবে অনায়াসে চলাচল করতে পারে। এদের লোহিত রক্তকণিকা অধিক ও আকস্মিক অভিস্রবণীয় চাপ সহনেও সক্ষম। এই জন্য উট যখন অধিক রক্ত একসাথে পান করে, তখন এদের লোহিত রক্তকণিকা ফেটে যায় না। এরপর আছে দেখো সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্ব। সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কর্দমাক্ত ও অধিকাংশ সময় জোয়ারের লবণ জলে ডুবে থাকা মাটিতে জন্মায়। ফলে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এর ফলে মূলের শ্বাসকার্য ব্যাহত হয়। সুন্দরী গাছে উপস্থিত শ্বাসমূল বা নিউম্যাটাফোর মাটির ওপরে অভিকর্ষের বিপরীতে উঠে আসে এবং এতে অসংখ্য শ্বাস ছিদ্র উপস্থিত থাকে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড বর্জন করে শ্বাসকার্যে সাহায্য করে। ওজোন গহ্বর সৃষ্টির ক্ষতিকারক প্রভাব। ওজোন গহ্বরের মধ্য দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে মানুষের ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া প্রভৃতি সমস্যার সৃষ্টি করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। এছাড়াও ওজোন গহ্বর সৃষ্টির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে মেরু অঞ্চলের বরফ গলছে ও সমুদ্রের জলতলের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। দুটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর আর ক্লস্ট্রিডিয়াম। মানব জীবনে জল দূষণের দুটি কুফল। দূষিত জল পান করলে মানবদেহে বিভিন্ন রোগ সংক্রমণ ঘটে, যেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরা, টাইফয়েড, প্রোটোজোয়া ঘটিত আমাশয় প্রভৃতি রোগে সংক্রমণ ঘটে। এছাড়া জলে আর্সেনিকের পরিমাণ যদি বেড়ে যায়, ওই জল পান করলে আর্সেনিকোসিস, এবং জলে ফ্লোরাইড দূষণ ঘটলে ফ্লুওরোসিস রোগও হয়। অ্যাসিড বৃষ্টির কারণ। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল বা বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা বা মনুষ্যসৃষ্ট ঘটনা, যেমন মোটর গাড়ির ধোঁয়া, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি থেকে NO2 ও SO2 বাতাসে মুক্ত হয়, এবং এই আম্লিক অক্সাইড তুষার, শিশির ও বৃষ্টির জল এর সাথে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের রূপে পৃথিবী পৃষ্ঠে বৃষ্টির আকারে নেমে আসে। অ্যাসিড বৃষ্টির আকারে নেমে আসে। এখানে একটা সমীকরণ আমি দিয়ে রেখেছি, SO2 + H2O, H2S ওপর সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। এছাড়া নাইট্রিক অ্যাসিড তৈরির সমীকরণটাও তোমরা দিতে পারো। এরপর কোশ্চেন আছে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে, উদাহরণ সহ আলোচনা করো। উদ্ভিদের ক্ষেত্রে ব্রাজিল থেকে আগত কচুরিপানার বৃদ্ধির হার অত্যন্ত বেশি হওয়ার ফলে জলের উপরিতল ঢেকে যায়, ফলে জলে দ্রবীভূত অক্সিজেন ও পুষ্টি দ্রব্যটা হ্রাস পায়, যার ফলে স্থানীয় জলজ জীবের বেঁচে থাকার পরিবেশ নষ্ট হয় এবং স্থানীয় জলজ প্রাণীর মৃত্যু ঘটে। প্রাণীদের ক্ষেত্রে মরিশাস দ্বীপে বহিরাগত প্রজাতি শূকরের আগমনের জন্য ডোডো পাখি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ শূকর ডোডো পাখির ডিমগুলি খেয়ে নিত। এর পরের কোশ্চেন আছে, বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার দুটি কারণ। 1 নম্বর, বাসস্থান ধ্বংস। কারণ নগরায়নের ফলে তোমরা জানো যে অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে, কারণ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, এবং ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হওয়ার ফলে বাঘের স্থায়ী বাসস্থান বিনষ্ট হচ্ছে। এছাড়া চোরা শিকার। বাঘের চামড়া, নখ বিক্রি করে অর্থ উপার্জনের জন্য নির্বিচারে বাঘ হত্যা করা হয়।
খাদ্যাভাব, অরণ্য ধ্বংস এবং চোরা শিকারীর হাতে তৃণভোজী প্রাণী শিকার হওয়ায় বাঘের খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে। আজকে আমি যে কোশ্চেনগুলি ছিল 175 নম্বর পেজে 2 নম্বরে, তার অ্যান্সারগুলি দিয়ে দিলাম। তোমরা অনেকে 5 নম্বর কোশ্চেন দেওয়ার জন্য কোশ্চেনের অ্যান্সার বলেছো আমাকে। আমি চেষ্টা করব দেওয়ার। 2 নম্বরের আগে কিছুটা দেওয়া হয়ে যাক, তারপরে 5 নম্বরের অ্যান্সার আমি আপলোড করব। তো পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর প্লিজ লাইক কমেন্ট করে জানিও তোমাদের উপকার হচ্ছে কি না। পরের পেজের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।